হতে পারে, হ্যাঁ, সব ব্র্যান্ডস না, বাট সাম ফেমাস ব্র্যান্ডসের হচ্ছে গিয়ে এরকম স্ক্যান্ডাল আছে যারা যারা হচ্ছে কি কার্সিনোজেনিক কেমিক্যাল দিয়ে ওদের লিপস্টিক বানায়। কার্সিনোজেনিক কেমিক্যাল যেটা থেকে হচ্ছে কি ক্যান্সার হতে পারে, ঠিক আছে? এটা এটা যেমন ডেঞ্জারাস, এর পাশাপাশি হচ্ছে প্রসাধনী, হ্যাঁ। সো নানা ধরনের কসমেটিক্স, তারপর হচ্ছে লোশন, এগুলোর মধ্যে হচ্ছে কি অনেক ধরনের অনেক সময় দেখা গেছে যে ওরা ডেঞ্জারাস টু হেলথ জিনিসপাতি দিয়ে তৈরি করছে। এবং মার্কেটিং কমিউনিকেশনে তারা যদি এথিক্যালি মার্কেটিং কমিউনিকেশনটা করতো তাহলে হচ্ছে এই ঝুঁকির মধ্যে পড়তো না, কিন্তু তারা করলে তাদের প্রোডাক্ট কেউ তো কিনবে না। জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা, আর আরেকটা কমন কেস আপনাদেরকে বলে রাখি, এটা আপনারা একটু গুগল করে দেখবেন। সেটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা কোম্পানি আছে নেসলে, নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। হ্যাঁ, নেসলের 1960s না 70s ওদের হচ্ছে বেবিদের একটা ফর্মুলা ছিল, যে ফর্মুলাটা এখন এক্সিস্ট করে, ওটা ওই সময় পপুলার হয়েছিল। ওরা প্রথমে ওই বেবি ফর্মুলাটা বানানোর পর ওরা হচ্ছে প্রথমে ওদের নিজেদের দেশ, মানে প্রাইম মার্কেট ছিল হচ্ছে তখন ইউরোপ আর আমেরিকা, হ্যাঁ, ওইখানে ওরা সেল করার চেষ্টা করে। সেল করার চেষ্টা করার পর প্রথমেই হচ্ছে কি হেলথ কেয়ার সেক্টর থেকে বিরোধিতা করা হয়। এই কারণে বিরোধিতা করা হয় কারণ হচ্ছে ওরা মায়ের দুধের সাপ্লিমেন্ট হিসেবে ওটাকে সেল করার চেষ্টা করতেছিল, হ্যাঁ, এবং ওরা ক্লেম করার চেষ্টা করতেছিল যেটা মায়ের দুধের থেকে বেটার, হ্যাঁ। সো এইটা প্রথমেই হচ্ছে ওরা ওখানে একটা বাধাগ্রস্তায় ওখান থেকে কিস পাবে। তারপর ওরা মার্কেট খুঁজতে থাকে, কারণ ওই প্রোডাক্টটা ওরা ডেভেলপ করতে প্রচুর টাকা ইনভেস্ট করছে, $5 বিলিয়ন ইনভেস্টমেন্ট ছিল ওই ফর্মুলাটা প্রডিউস করে। তো মানে খুব দ্রুত ওরা একটা মার্কেট পেয়ে যায়, সেটা হচ্ছে কি আফ্রিকা। আফ্রিকায় ওই সময় প্রচণ্ড লেভেলে ম্যাল নিউট্রিশন চলছে, মানুষজন না খেয়ে মারা যাচ্ছে, হ্যাঁ, বাচ্চারা, হ্যাঁ। ওই গরিব মহিলাদেরকে তারা হচ্ছে গিয়ে আইডিয়াটা পোস্ট করলো যে তোমার বাচ্চাকে যদি তুমি এই ফর্মুলা খাওয়াও দুধের পরিবর্তে, তাহলে হচ্ছে কি ও স্বাস্থ্যবান হবে, ওর খিদা টিদা লাগবে না, হ্যাঁ। এবং ওদেরকে এমনভাবে জিনিসটাকে ব্রেন ওয়াশ করাইলো যে হচ্ছে কি এটাই বেটার, আর অন্য কোনো কিছুই দরকার নেই। এই করে এখন অনেকগুলো ক্ষতি করছে। একটা হচ্ছে প্রথমে ফ্রি ওরা ডিস্ট্রিবিউশন করছে, হ্যাঁ, ফ্রি ডিস্ট্রিবিউশন করে প্রথমে ওদেরকে অ্যাডাপ্টেশন করেছে প্রোডাক্টটার জন্য। এরপরে হচ্ছে ওরা সেল করা শুরু করছে এবং ফর্মুলাটা প্রচণ্ড এক্সপেন্সিভ, হ্যাঁ। এবং কত এক্সপেন্সিভ আপনার যদি ধারণা দেয়, এটা হচ্ছে কি আপনার যে গুঁড়া দুধ কিনে না, গুঁড়া দুধের 3-4 গুণ দাম। তো ওরা হচ্ছে গিয়ে ইয়া করা শুরু করলো এবং হচ্ছে কি বেশি, এখন প্রথমে হচ্ছে গিয়ে ফ্রি প্রমোশনের জন্য ফ্রি দিচ্ছে, তারপর হচ্ছে সেল করা শুরু করছে। ডিস্ট্রিবিউশনটাকে বেটার করার জন্য হচ্ছে প্রোডাক্ট আরও বেশি পুশ করা শুরু করছে। এখন নেক্সট আপনি অলরেডি ধরেন একটা মার্কেট ক্যাচ করে ফেলছেন, এখন সেল কীভাবে বাড়বে? আগে হচ্ছে কি ধরেন হচ্ছে কি 1 চামচ বলে দিত, এখন ওরা প্রমোট করা শুরু করলো যে এটাকে ঘন করে বাড়াতে হবে, তাহলে বেশি খরচ হবে, হ্যাঁ। তো আফ্রিকায় একই হচ্ছে গিয়ে খাদ্য সংকট, তারপর টাকা পয়সার সংকট, বা মানে তারা পারলে জমি জাতি বেঁচে হচ্ছে ওই জিনিস খাওয়া যাবে বাচ্চাদের, হ্যাঁ। নিজের সন্তানের জন্য সবাই চেষ্টা করতেছে ভালো কিছু খাওয়ানোর, হ্যাঁ। এর পাশাপাশি প্যারালালি আরেকটা সমস্যা হওয়া শুরু করলো, সেটা হচ্ছে আমি দিচ্ছি অসুবিধা নেই। আরেকটা সমস্যা হওয়া শুরু করলো যেটা হচ্ছে যে ওদের যে পানি যেটা ইউজ করতেছিল, কারণ হচ্ছে কি এটা তো মিক্স করতে হয়, সলিউবল কম্পাউন্ড, পানিটা ছিল দূষিত। সো এটার প্রভাবে প্রচুর বাচ্চা মারা যাওয়া শুরু করলো। মারা যাওয়া যখন শুরু করছে, প্রথমে হচ্ছে গিয়ে মানে নেসলেকে দোষারোপ করা শুরু হয়। নেসলে এটার দায় নিতে চায়, বলছে যে তোমাদের কোনো একটা ভুল হচ্ছে, এই কারণে মারা যাচ্ছে। কিন্তু নেসলে ঠিকই জানে যে এই প্রমোশনের কারণে কত লাখ লাখ বাচ্চা একসময় মারা যাবে, এর মধ্যে ওরাও মানে হচ্ছে $বিলিয়ন বিলিয়ন ব্যবসা বাণিজ্য করে দেবে। এর মধ্যে প্রচুর বাচ্চা মারা যায়, মানে 12 লাখ বা 14 লাখ বাচ্চা মেরে ফেলছে, ভয়ঙ্কর, হ্যাঁ। এরপরে হচ্ছে কি যখন গ্লোবাল ইম্প্যাক্ট হওয়া শুরু হয়, তারপর হচ্ছে নেসলের বিরুদ্ধে একটা বিশাল বড় মামলা হয়, যে মামলায় হচ্ছে গিয়ে নেসলেকে দোষী সাব্যস্ত করা হয় যে ওদের এই ফলস মার্কেটিং, আনএথিক্যাল মার্কেটিংয়ের কারণে ওরা একটা পুরো এন্টায়ার জেনারেশনকে ধ্বংস করে ফেলছে। এখন আপনার কাছে কি মনে হয় আলটিমেটলি এই কেসে কে যেতে, ওই দেশের মানুষেরা নাকি নেসলে? নেসলে জিতে যায়, হ্যাঁ। ওদেরকে হচ্ছে কি টাকা পয়সা একটা সেটেলমেন্টে যায়, নেসলে জিতে যায় এবং হচ্ছে ওরা প্রচুর চেষ্টা করে এটাকে
ধামাচাপা দেওয়ার জন্য, যে এই যে এত বড় একটা স্ক্যান্ডাল হয়ে গেছে, এই জিনিসটাকে হচ্ছে কি ধামাচাপা দেওয়ার জন্য ওরা হচ্ছে প্রচুর চেষ্টা করে, ইনভেস্টমেন্ট করে টাকা পয়সা দেয়। হ্যাঁ, কিন্তু দুনিয়াতে তো এথিক্যাল মানুষ আছে, হ্যাঁ, বলে দুনিয়া চলতেছে। সো কিছু স্মার্ট মানুষের পরে পুরো জিনিসটাকে বিজনেস কেস বানায়, এটাকে লিগাল এবং বিজনেস কেস বহু টেক্সট বুকে চলে আসে। আর সেই সুবাদে হচ্ছে আমরা এই জিনিসটার ব্যাপারে জানতে পারি এবং আপনাদেরকে ডিসকাশন করতেছি। আচ্ছা, আমাদের আজকে মূল ডিসকাশনটা হচ্ছে যে মার্কেটিং পলিসিসের মধ্যে আমরা হচ্ছে গিয়ে এথিক্যাল ইস্যুস কীভাবে নিয়ে আসবো এবং এথিক্স কীভাবে মেনটেন করবো। আমি আগে বলছি যে ইউজুয়ালি আমি যতদিন এক্সপিরিয়েন্স করছি, ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমি হচ্ছে গিয়ে মানে সবচেয়ে নিকৃষ্টতম ইন্ডাস্ট্রিতে ছিলাম, টোবাকো ইন্ডাস্ট্রি, করেছি, টেলকোতে ছিলাম। কেউই আসলে হচ্ছে ওই অনেস্ট মার্কেটিংয়ের প্র্যাকটিসটা অ্যাটলিস্ট আমি দেখিনি বাংলাদেশে করে। কিছু কিছু কোম্পানি করে, যারা করে তারা ক্ষুদ্র কোম্পানি এবং তাদের আউটরিচ খুব বেশি না। একসময় ভালো ছিল ইম্প্যাক্ট। ফর এক্সাম্পল আরসিকোলার একটা দেখছেন, আরসিকোলার একটা হচ্ছে কুরবানির একটা অ্যাড ছিল। হ্যাঁ, ওটা যে এক্সাম্পল অফ এথিক্যাল মার্কেটিং। মানুষের সেন্টিমেন্টকে সে কাজে লাগাইছে, কিন্তু পজিটিভলি কাজে লাগাইছে। হ্যাঁ, এবং এখানে হচ্ছে গিয়ে দেশেরও একটা উন্নয়নের একটা সুযোগ আছে, কারণ হচ্ছে গিয়ে আরসিকোলা ছিল একটা দেশের মতো। সেম হচ্ছে গিয়ে মোজো। হ্যাঁ, মোজো হচ্ছে গিয়ে মানে মানুষের সেন্টিমেন্ট নিয়ে, মার্কেটিং মানে হচ্ছে কিছুটা সেন্টিমেন্টকে কানেক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সো ওরা যখন লঞ্চ করছিল মোজো, আমি নট টকিং অ্যাবাউট কারেন্ট, ওরা যখন লঞ্চ করছিল তখন মোজোর টার্গেটই ছিল হচ্ছে গিয়ে মানে রুট লেভেলের ইয়াং জেনারেশন, এবং সেটা তাদের সাথে তারা কানেক্ট করতে পারছে না। আবার এত বছর পরে এসে মোজো কিন্তু নিজেকে অনেক ইমপ্রুভ, তখন হচ্ছে মোজো প্রোডাক্ট এত ভালো ছিল না। হ্যাঁ, মার্কেটিং কমিউনিকেশনের মধ্যে একটা কি এলিমেন্ট হচ্ছে যে শুধুমাত্র বিপণনী শেষ পর্যায়ে না, আপনি যে প্রোডাক্টটা বা সার্ভিসটা পুশ করতেছেন সেই প্রোডাক্টটা বা সার্ভিসটা অ্যাকচুয়ালি বেটার হতে হবে, এবং আপনি যাদের কাছে পুশ করতেছেন তাদের চাহিদা অনুযায়ী হতে হবে, তাহলেই ইটস আ গুড মার্কেটিং মিক্স। হ্যাঁ, প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন, এই চারটার কম্বিনেশনে হচ্ছে কি মার্কেটিং মিক্স হয়। মোজো এত বছর পরে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের পর এখন যে পর্যায়ে আসছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি ভালো প্রোডাক্ট বানাচ্ছে। আপনারা রিসেন্টলি খাইছেন কিনা জানি না, বাট প্রোডাক্টে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। প্লাস ওরা হচ্ছে ওই প্রমোশনাল টুলটা কাজে লাগাচ্ছে, এই যে ওই যে প্যালেস্টাইন ইস্যু, এবং ওরা এত চমৎকারভাবে কাজ লাগাচ্ছে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ টুল অফ কমিউনিকেশন। সেটা হলো শুধুমাত্র ওয়ার্ড অফ মাউথ কাজে লাগাচ্ছে, মানুষের মুখে মুখে জিনিসটা ছড়াচ্ছে। জিনিসটা চিন্তা করছেন, ওরা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট করে না, কোনো টিভিতে বিজ্ঞাপন দেখছেন ওরা যে প্যালেস্টাইনকে সাহায্য করতেছে, ওরা কিন্তু ঠিকই করতেছে। ঠিক আছে, এবং ওদের আউটরিচটা দেখেন, একটা ভালো কমিউনিকেশন যদি হয় এবং আপনার যদি উদ্যোগ যদি ভালো হয়, সেটার রেজাল্ট আপনি যে মানে সাথে সাথে পাবেন। ওটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে মোজো, কারণ মোজোর এই কমিউনিকেশনের কারণে ওরা হচ্ছে কি আমাদের দেশের বাইরেও বিশ্বের অনেকগুলো দেশে ইট বিকেম পপুলার বিকজ ইট ওয়াজ আ ট্রেন্ডিং টপিক, এবং অনেক দেশে মোজো এখন যাচ্ছে, যেসব দেশগুলোতে মোজো প্রোডাক্টটাই চিনত না, এখন ওইসব দেশগুলোতে যাচ্ছে। আচ্ছা, আমি এথিক্যাল ইস্যুতে আসি। এখানে একটা টার্ম বলা আছে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে গিয়ে মার্কেটিং কমিউনিকেশনে খুবই ইম্পর্টেন্ট, প্রিমা ফেসি। হ্যাঁ, প্রিমা ফেসি মানে হচ্ছে গিয়ে প্রথম দেখায় যে ঝলক। হ্যাঁ, এখন আপনার হচ্ছে গিয়ে এই ফার্স্ট লুকেই আপনার হলো এমন কোনো ডিজাইন এলিমেন্ট কমিউনিকেশন আপনি করতে পারবেন না যেটা হচ্ছে গিয়ে মানুষকে ধোঁকা দেয়। এটা হচ্ছে এথিক্স বলে, কিন্তু ইন রিয়েল প্র্যাকটিস এটাই করা হয় আনফর্চুনেটলি। হ্যাঁ, তো এই প্রিমা ফেসিটাকে প্রেজেন্ট করার জন্য আমাদের কিছু ইথিক্যাল ফ্যাক্টরস হচ্ছে কি আমাদের কনসিডার করতে হয়। হ্যাঁ, যে ট্রানজ্যাকশন বলতে আপনি যা বেচতেছেন আর আপনার ক্লায়েন্টরা যারা কিনতেছে, এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস হবে, ভলিউন্টারি, মানে তার অ্যাকচুয়ালি এই জিনিসটা প্রয়োজন, এই কারণে সে কিনতেছে। হ্যাঁ, সে যে প্রোডাক্টটা নিচ্ছে সে এটার ব্যাপারে জেনে বুঝে কিনবে, ইনফর্ম কনসেপ্ট। হ্যাঁ, আপনারা এখানে কারা সিগারেট খান? আছে না কেউ যে সিগারেট খাচ্ছেন রেগুলার? স্মোকার নাই এখানে কেউ? ও মা, আচ্ছা, অসুবিধা নেই। সিগারেটের প্যাকেটে দেখছেন যে হচ্ছে গিয়ে হলো লাং ক্যান্সারের সুবিধা থাকে বা পেশেন্টের সুবিধা থাকে, ওইটা হচ্ছে গিয়ে মানে এক্সাম্পল অফ ধরেন ইনফর্ম কনসেপ্ট। আপনাকে মানে সরকার বাধ্যতামূলক করে দিচ্ছে যে এই জিনিস খাইলে এটা আলটিমেট আউটকামটা কী হবে এটা তুমি দেখে তারপরে তুমি কিনো। এটা কি মনে করেন যে প্যাড বা হচ্ছে কি যেটিআই কি নিজের ইচ্ছায় দিচ্ছে? ওকে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, অন্য কোনো দেশে কিন্তু এই জিনিসটা দেখবে না, কিন্তু বাংলাদেশ আমি ইয়াতে দেখছি, এগুলোটাকে আমি এটা হচ্ছে গিয়ে মালয়েশিয়াতে দেখছি,
সিঙ্গাপুরে দেখছি, বাট বিশ্বের অধিকাংশ দেশে এই জিনিসটা ওরা করে না, কারণ করলে তো প্রোডাক্ট বিক্রি করতে হবে না। কিন্তু বাংলাদেশে এই জিনিসটা বাধ্যতামূলক করে দিচ্ছে, এবং আমরা হচ্ছে এতই সচেতন যে এটা দেখেও আমরা কিনি। সেটাই। আচ্ছা, আর হচ্ছে গিয়ে এমন কোনো কমিউনিকেশন করা যাবে না যেখানে হচ্ছে গিয়ে কোনো বেনিফিট হবে না, কারণ মার্কেটিং কমিউনিকেশনের একটা মূল ধারা হচ্ছে যে ইট শুড বি অ্যান এক্সচেঞ্জ অফ ভ্যালু। সে টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনতেছে আর আপনি টাকার বিনিময়ে একটা প্রোডাক্ট বেচতেছে, হ্যাঁ, কিন্তু এর ভিতরে আপনিও কিছু পাবেন, সেও কিছু পাবেন, এটা ব্যালেন্স ইকুইলিব্রিয়ামে আসতে হবে। কিন্তু এটা যদি ডিসব্যালেন্সটা কি, যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করলেন সেটা টাকা বিনিময়ে বিক্রি করলেন, কিন্তু সে যে উদ্দেশ্যে কিনছে সেই উদ্দেশ্যটা মানে সাধারণ না। ফর এক্সাম্পল একটা ডিটারজেন্ট, হ্যাঁ, ডিটারজেন্টে আপনি ধুমায় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন যে এটা দিয়ে হাত ধুলে সাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু অথচ সাদা করার কোনো ক্যাপাবিলিটি নেই, ওটা কোনো কেমিক্যাল প্রপার্টিসই নেই, হ্যাঁ, তাহলে একটা মিথ্যা কমিউনিকেশন করতেছে না, হ্যাঁ। আবার হচ্ছে গিয়ে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভ্যালুস মাইট কনফ্লিক্ট। এটা হচ্ছে যে ধরেন কথা বাংলাদেশের এক্সাম্পল দিই, মুসলিম প্রধান দেশে যদি ধরেন আপনি পর্ক রিলেটেড প্রোডাক্ট মার্কেট করতে চান, হ্যাঁ, তাহলে হচ্ছে একটা মোরাল কনফ্লিক্ট চলে আসে না, ঠিক আছে? যেমন পর্ক ফ্যাট দিয়ে অনেক প্রোডাক্ট তৈরি হয়, স্পেশালি চায়না এটা খুব পপুলার, কারণ হচ্ছে সস্তা এবং এটাতে অনেক কিছু, এটা দিয়ে পর্ক ফ্যাট দিয়ে পরোটা ভাজা থেকে শুরু করে আপনার তরকারি, সস, অনেক কিছু হয়। ইভেন কি হচ্ছে কি যে জেলি টাইপের হয়, জেলি লোশন এইসব হয়। তারপরে হচ্ছে কি ওই গাম বাচ্চারা খায় না, হ্যাঁ, গাম, তারপরে হচ্ছে গিয়ে ওই যে কী ধরনের কিছু ধরনের চকলেট দেখছিলেন ভিতর দিয়ে দেখা যায় জেলি টাইপের, কামড়া খায় বাচ্চারা, এগুলো হচ্ছে কি পর্ক ফ্যাট দিয়ে তৈরি করা যায়, হ্যাঁ। কিন্তু ওই সেম প্রোডাক্ট যদি হচ্ছে গিয়ে আপনি হলো মানুষজনকে না জানায় এটাকে কমিউনিকেট করেন অ্যাজ এ গুড প্রোডাক্ট, কিন্তু হচ্ছে গিয়ে ওই দেশের ইকোসিস্টেমের লোকাল ভ্যালুর সাথে সেটা কনফ্লিক্ট করে, হ্যাঁ, ওটা হচ্ছে কি এটা আনএথিক্যাল প্র্যাকটিস, বুঝছেন? সো আচ্ছা, এইখানে যে আমরা যে আলাপ আলোচনাগুলো করলাম, এই যে ভলেন্টারি এক্সচেঞ্জ, যে হচ্ছে গিয়ে সে জেনে বুঝে নিচ্ছে কিনা, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ইনফর্মড এক্সচেঞ্জ হচ্ছে কিনা, হ্যাঁ, যে প্রোডাক্ট বিক্রি করতেছেন সেটার কারণে আপনার যারা কিনতেছে তাদের উদ্দেশ্য সাধন হচ্ছে কিনা, এটা হচ্ছে বেনিফিটেড। আর কম্পিটিং ভ্যালুস, হ্যাঁ, যেই মার্কেটে বা যেই ইকোসিস্টেমে আপনি প্রোডাক্টগুলো সেল করতেছেন তাদের মোরাল বা ইথিক্সের পরিপন্থী কোনো কিছু সেল করতেছে কিনা। এবং মানে এই পর্ক বাদেও বাংলাদেশে কিন্তু প্রচুর প্রোডাক্ট বা জিনিসপাতি সেল হয় যেটা হচ্ছে আমাদের মোরাল এবং এথিক্সের বাইরে, এবং দেখা যায় যে এক্স্যাক্টলি অপোজিট, ঠিক আছে? এটার একটা ছোট একটা এক্সাম্পল দেই, এটা আপনারা এই মুহূর্তে ইমিডিয়েটলি কানেক্ট করতে পারবেন না, বাট হচ্ছে কি, বাট একসময় এটা অনেক রেলেভেন্ট ইস্যু ছিল, হ্যাঁ। আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল কাপড় কি বলা তো ছেলেদের জন্য, হ্যাঁ, ঠিক আছে, আর কিছু বলেন দু একটা, হ্যাঁ, হ্যাঁ, লুঙ্গি, ইয়েস, রাইট, হ্যাঁ। আচ্ছা, আপনি কোনো চিন্তা করছেন যে লুঙ্গিটা আসলে আনফ্যাশনেবল কীভাবে হলো? অনেক সময় মানুষজন লুঙ্গি নিয়ে অনেক যোগ করে, সেই করে, হ্যাঁ, অথচ লুঙ্গি কিন্তু ওয়াজ ড্রেস অফ প্রেস্টিজ, হ্যাঁ। তারপরে তেমনি হচ্ছে কি মেয়েদের যে ড্রেস, হ্যাঁ, এই যে শাড়ি, হ্যাঁ, শাড়ি থেকে হচ্ছে কি মানুষ ট্রানজিশন করতেছেন ওয়েস্টার্ন করছে, হ্যাঁ, কিন্তু এই শাড়ি পরাটাই যে একসময় প্রেস্টিজিয়াস ছিল, বা ড্রেস পরাটা যে একটা একসময় প্রেস্টিজিয়াস ছিল, সেখান থেকে আমরা হলো এই ট্রানজিশনে কীভাবে আসলাম, শার্ট প্যান্টে কীভাবে আসলাম, এটার একটা যদি ছোট আমি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমরা তো সবাই জানি যে পলাশির যুদ্ধের আগে এবং পলাশির যুদ্ধের পরে আমাদের দেশের পটভূমি অনেকখানি পাল্টে গেছে, কিন্তু আমরা অনেকেই জানি না যে পলাশির যুদ্ধের আগে মানে বাংলাদেশ যখন মানে বেঙ্গল সুলতান যখন স্বাধীন ছিল তখন আমাদের অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল, আমাদের ফ্যাশন বা সেন্স কীরকম ছিল, হ্যাঁ। তো আমি যদি 1500 শতাব্দীর কথা বলি, 1500-1600 শতাব্দীর কথা বলি, সেই সময় বাংলাদেশ ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট ইকোনমিস ইন দ্য প্ল্যানেট। এটা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, হ্যাঁ। বাংলাদেশের যে জিডিপি প্রডিউস হতো সেটা হলো পুরো পৃথিবী, মানে প্রবৃত্তি আর কি, পুরো পৃথিবীর 25%, উইচ ইজ আনপ্যারালেল। কীভাবে আমরা তো দেখছি আমাদের কয়েকটা ইন্ডাস্ট্রিতে আমাদের পদচারণা ছিল বেশ শক্ত, হ্যাঁ। আমরা জাহাজ শিল্পে নাম্বার 1 ছিল, বোথ ইন টার্মস অফ ডিজাইন অ্যান্ড বিল্ডিং। আমাদের ইঞ্জিনিয়ার্সের খুবই হাই কোয়ালিটি ছিল।
আমরা হচ্ছে গিয়ে এডুকেশন এক্সপোর্টে আমরা খুব ভালো ছিলাম। হ্যাঁ হ্যাঁ আসতেছে আসতেছে। ওটা থেকে হায়ার ইন্টারেস্ট আমরা এডুকেশন এক্সপোর্ট করতাম। কীভাবে? আমাদের দেশের ছেলেমেয়েরা এখন বিদেশে পড়তে যায় না, একটা সময় ছিল বাইরের দেশের মানুষ আমাদের এখানে পড়তে আসে। হ্যাঁ, এটার মেইন কারণ ছিল দুটো। আমাদের এডুকেশন সিস্টেম ছিল রোবাস্ট এবং ডাইনামিক। হ্যাঁ, ওই সময় দুটো এডুকেশন সিস্টেম ছিল, একটা হচ্ছে পাঠশালা আর হচ্ছে মাদ্রাসা। হ্যাঁ, আমাদের এডুকেশন সিস্টেম অনেক ইনক্লুসিভ ছিল, মানে হচ্ছে কি অনেক ধরনের মানুষ এখানে পড়ালেখা করতে পারতো, ফ্রিতে পড়ালেখা করতে পারতো, এবং যেই ভাষায় আমাদের পড়ালেখাটা করানো হতো সেটা হচ্ছে গ্লোবাল, মানে একটা গ্লোবাল অ্যাকসেপ্টেন্স ছিল। যেমন এখনকার গ্লোবালি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। ব্যাক দেন 1500 শতাব্দীতে গ্লোবালি অ্যাকসেপ্টেড স্পেশালি দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্কলার্স ছিল পার্সিয়ান। আর আমাদের মাদ্রাসাগুলোতে ন্যূনতম 7টা থেকে 8টা ল্যাঙ্গুয়েজ ছিল না একদম স্কুলে, এবং সেই মাদ্রাসাগুলোতে সবার অ্যাক্সেস ছিল, শুধুমাত্র মুসলিম না, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। হ্যাঁ, খ্রিস্টান তখন ওরকম ছিল না, মোস্টলি ছিল হচ্ছে হিন্দু, আর হচ্ছে কি ধরেন 60% 70% হিন্দু, আর হচ্ছে কি 30% হচ্ছে কি মুসলিম। তখন যে কনভার্সন হচ্ছে অল্প। হ্যাঁ, বাট এভরিওয়ান ওয়াজ ওয়েলকাম, এভরিওয়ান হ্যাড এ ফ্রি এডুকেশন। এর পাশাপাশি ইট ওয়াজ এ কম্বিনেশন অফ অল দি সায়েন্সেস। ওই সময়কার যত ধরনের ছিল, সায়েন্স ছিল, বিজ্ঞান ছিল, ওই সময়কার ফিলোসফি, ওটার কম্বিনেশন ছিল। সেখান থেকে মানুষজন পড়ালেখা করে মানে হচ্ছে গিয়ে এই হাই কোয়ালিটি এডুকেশন নিয়ে হচ্ছে তারা বিভিন্ন জায়গায় কাজ করতে পারতো। আর হচ্ছে জাহাজ শিল্পের যেহেতু একটা ভালো মানে ফাউন্ডেশন এখানে ছিল, এবং ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানুফ্যাকচার অফ শিপস, ইউরোপ থেকে মানুষজন জাহাজ শিল্প শিখতে এবং দেখতে এখানে আসতো। হ্যাঁ, এবং আমাদের জাহাজ ইউরোপিয়ানরা ইউজুয়ালি কিনতে পারতো না। আমাদের জাহাজ শুধুমাত্র হচ্ছে আরব বণিক যারা তারা হচ্ছে এফোর্ড করতে পারতো, মানে এত এক্সপেন্সিভ ছিল। আমাদের যে কনস্ট্রাকশন রোজউড যে ম্যাটেরিয়াল দিয়ে বানানো হতো জাহাজগুলো খুব এক্সপেন্সিভ ছিল। এর পাশাপাশি আমরা হচ্ছে গিয়ে কলমের কালি বানাতাম, পেপার বানাতাম, আমাদের একটা প্রিন্টিং ছিল, ইন্ডাস্ট্রি ছিল, তারপর কাপড়ের ছিল। ওই সময়কার যত রাজা রানী আছে সারা পৃথিবী, হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে এই আমাদের কাপড়ের, আমাদের ফেব্রিকের কাপড় হচ্ছে করে পড়তো। হ্যাঁ, তো ওই সময়কার এক ব্রিটিশ সাংবাদিক, ভদ্রলোকের নামটা আমার খালি ভুলে যায়, উনি খুব ফেমাস একজন, মানে সে ট্রাভেল করছে সারা বিশ্ব। সো সে এই অঞ্চলে আসছিল। সে উনি হচ্ছে গিয়ে তার ইংল্যান্ড থেকে, না না ইংল্যান্ড থেকে আসছে। ভাস্কো দা গামা তো কোথায় ছিল? উনি ব্রিটিশ, আমি যাকে বলছি যে ব্রিটিশ পর্যটক। আচ্ছা, আমি 1500-1600 শতাব্দীর কথা বলছি। তো উনি দেখে আসছে যে ওনাদের দেশে হচ্ছে রানীরা হচ্ছে মুসলিমে যাওয়া হয়। হ্যাঁ, ইভেন আমাদের যে সালোয়ার কামিজ আর শাড়ি যে কম্বিনেশন, ওই টাইপের ড্রেস কিন্তু রানীর ছিল। আপনি যদি পুরো ভিক্টোরিয়ার যে ড্রেসগুলো দেখবেন যে আমাদের ড্রেসের সাথে কিছুটা মেলে। তো উনি ওখানে দেখে আসছে রানী এই জামা কাপড় পরে, আর বাংলাদেশে যে মাঝি নৌকা চালাচ্ছে, মাঝি হচ্ছে মুসলিমের লুঙ্গি বসছে, ওনার দেখে মাথা চক্কর দিচ্ছে। আরে মানে যে কাপড় আমার দেশে রানী পরে সেই কাপড় দিয়ে হচ্ছে গিয়ে মানে সে স্কার্ট বানায়, সে ইয়ে করতেছে, নৌকা চালাচ্ছে। মানে এইরকম সমৃদ্ধ ছিল আমাদের দেশ। হ্যাঁ, পরবর্তীতে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করি। পরবর্তীতে যখন ঔপনিবেশিক ইয়াতে চলে গেলাম, রুলের আন্ডারে চলে গেলাম, হ্যাঁ, তখন ওরা চিন্তা করলো যে কীভাবে হচ্ছে গিয়ে ওদের মানে স্থায়িত্বটা চলে যাবেন। আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, প্লিজ আপনারা কি সবাই চলে যাবেন? সবাই চলে যাবেন? আমি যাবো। আচ্ছা আচ্ছা, থাকতো। আপনি ভিডিওটা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি শর্ট করে বলতেছি, আমি আপনাদেরকে এই কেসটা বোঝানোর জন্য আসতেছি কীভাবে হচ্ছে কি আমাদের সাইকোলজিক্যাল শিফটটা। হ্যাঁ, ব্রিটিশরা যখন আসছে তখন হচ্ছে গিয়ে ওদের কিন্তু মেইন গোলটাই ছিল মানে অর্থ উপার্জন করা। হ্যাঁ, রুল টুল ওগুলো পরের বিষয়, মেইন গোলই হচ্ছে এখান থেকে কীভাবে মানে টাকা পয়সা এক্সট্রকশন করে দিল। হ্যাঁ, আমাদের ওই সময় তো অঞ্চলে ভিডিওটা দিয়ে দেন। হ্যাঁ, সব যে আমাদের যে রাজাদের এবং হচ্ছে গিয়ে যে হিন্দু যে রাজা ছিল, যারা হচ্ছে জমিদার ছিল, এদের যেই পরিমাণ প্রভাব প্রতিপত্তি ছিল, হ্যাঁ, তারা ওই সময় ওই জিনিস দেখেই নিয়ে যাবে। হ্যাঁ, জগৎ শেঠের নাম শুনছেন? জগৎ শেঠ হচ্ছে গিয়ে হলো ব্রিটিশদেরকে ফাইন্যান্স করতো, এই লেভেলের রিচ ছিল। হ্যাঁ, তো ওরা প্রথমে হচ্ছে প্রচণ্ড লুটপাট করে, যুদ্ধের পরে হচ্ছে গিয়ে যুদ্ধের তো কিছু স্পয়েল নিয়ে যায়। হ্যাঁ, তারপরে ওরা রিয়েলাইজ করলো যে ওরা কোনোভাবে কন্টিনিউয়াস ইয়ে করতে পারছে না, লুট করে কত টাকা নিয়ে যাবে, তাই না? একটা জাহাজ বোঝাই করে যতটুকু নিতে পারে, এর থেকে তো বেশি নিতে পারবে না। কিন্তু ওদের মেইন টার্গেট ছিল ওদের এম্পায়ারটাকে বিল্ড করা, মানে স্পেশালি ব্রিটেনটাকে বিল্ড করা, এরপরে হচ্ছে অন্যান্য জিনিস। হ্যাঁ, এটার জন্য একটা কন্টিনিউয়াস ফ্লো অফ ইনকাম দরকার।
এই কন্টিনিউয়াস ফ্লো অফ ইনকাম যদি আনতে চায় তো লুটপাট করে সময় নিতে পারবে না, তাই না? কত টাকায় নিবে একটা জাহাজের মধ্যে কয় টাকা নিতে পারবে? আর আমাদের তো কারেন্সি তখন গোল্ডে, সোনা আর রূপা, হ্যাঁ। সো ওরা বহু চিন্তা ভাবনা করে দেখলো যে ওরা হচ্ছে গিয়ে, তো ওই সময় হচ্ছে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন যে হলো পলাশি যুদ্ধ যে সময় ঘটে এর 3 বছর পরে শিল্প বিপ্লব শুরু হয় হচ্ছে ইংল্যান্ডে, হ্যাঁ। হিস্টোরিয়ানরা বলে যে আমাদের অঞ্চলের টাকায়, বেঙ্গলের টাকায় হচ্ছে গিয়ে পৃথিবীতে প্রথম শিল্প বিপ্লব হবে। ওখান থেকে এখানে এক্সপোর্ট করে নিয়ে যাচ্ছে আর ওখান থেকে কলকাতা খাওয়া আছে, হ্যাঁ। ওরা রিয়েলাইজ করলো যে ওদের প্রোডাক্ট যদি আমাদের এখানে খাওয়াতে পারে তাহলেই হচ্ছে কি ওরা মানে এই প্রসেসটা কন্টিনিউ থাকে। ওরা হচ্ছে কি রুল করুক বা না করুক, কিন্তু 200 ইয়ার্স টাইম ওদের এই ইয়াটা হচ্ছে যে ট্রেডিশনটা হচ্ছে কন্টিনিউ থাকবে আমাদের দেশে ইয়া আনতে পারবে, টাকা পয়সা করবে। তো ওই কারণে ওরা আস্তে আস্তে হচ্ছে গিয়ে স্কুল কলেজ এগুলো হচ্ছে ইনস্টিটিউশনালাইজ করে ওদের এডুকেশন সিস্টেমটা এখানে এস্টাবলিশ করে আমাদের ওদের কালচার হচ্ছে আমাদের ভিতরে আনার চেষ্টা শুরু করে। কারণ যে মানুষ কোনোদিনও শার্ট প্যান্ট পরে নাই, পরে নাই, হ্যাঁ, বাইরে দেখেও নাই, তার জন্য ওটা তো আনকমফোর্টেবল ড্রেস, সে কেন বলবে? বরং তো তার খানদানি ড্রেস হচ্ছে কি পাঞ্জাবি, ধুতি কিংবা হচ্ছে লুঙ্গি, তারপর হচ্ছে শেরওয়ানি, আমাদের যে ড্রেস, হ্যাঁ। তাদেরকে যখন একটা জেনারেশন দুটো জেনারেশন এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে গেল তখন ওরা রিয়েলাইজ করলো, তখন ওদেরকে মাথা ঢুকা দেওয়া হলো যে তোমার যদি এলিট হইতে হয়, হ্যাঁ, তাহলে তোমাকে স্যুট প্যান্টে যেতে হবে, শার্টে যেতে হবে, হ্যাঁ, তোমাদের এই মহিলাদের এই ড্রেস পরলে হবে না, তোমাকে এলিট ড্রেসে যেতে হবে। তখন ওই সাইকোলজিক্যাল শিফটের কারণে আস্তে আস্তে মানুষজন এই জিনিস অ্যাডাপ্ট হওয়া শুরু করলো। আর তখন এই জিনিসটা এই অঞ্চলে হয় না, ওটা আসছে লন্ডন থেকে। যারা এলিট শ্রেণী তারা হচ্ছে ওখান থেকে কিনে নিয়ে আসতো, আর যারা হচ্ছে গিয়ে মধ্যবিত্ত শ্রেণী তারা হচ্ছে দেশেই ওই জিনিস বানানো শুরু করতো। এইভাবে আসলে শিফটটা আসে, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে কি আনএথিক্যাল মার্কেটিংয়ের একটা ইয়া দেখলাম এবং কমিউনিকেশন, হ্যাঁ, এবং এগুলো আমি যে কারণে বললাম যে এই জিনিসগুলো হচ্ছে ওভারনাইট হয় না, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে আসলে এফেক্ট হয়। এবং যারা করে এদের পরিকল্পনা থেকে যে আজ থেকে 200 বছর পরে আমি কীভাবে ব্যবসা করবো, 300 বছর পরে কীভাবে ব্যবসা করবো, খুব লং টার্ম প্ল্যান করে, যাতে হচ্ছে ঠিক আছে এখন আমি কোন রকমে চলতে দিতে পারতেছি, কিন্তু আজ থেকে 100 বছর পরে আমার দেশ বা আমার জাতি এদের টাকাই বড়লোক হবে, হ্যাঁ। এবং এটার জন্য তারা হচ্ছে অনেক আনএথিক্যাল প্র্যাকটিসেস করে। এই যে এখানে একটা ছোট কেস আছে আপনাদেরকে সাথে শেয়ার করব, যে ইম্পালস বাইং বলে একটা জিনিস আছে। ইম্পালস বাইং জিনিসটা কি বুঝেন? আচ্ছা, আমাদের মহিলা স্টুডেন্টরা আপনারা সবাই এই জিনিসটা করে আসতেছেন বহুদিন যাবত, হ্যাঁ। ইম্পালস বাইং হচ্ছে গিয়ে যে আপনার একটা জিনিস প্রয়োজন নেই, হ্যাঁ, কিন্তু হুট করে আপনি দেখে ভালো লাগছে কিনে ফেলছেন, হ্যাঁ। এই জিনিসটা কিন্তু ন্যাচারালি হয় না, এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ার প্রসেস, হ্যাঁ। এই যে মার্কেটের ভিতরে তারপর হচ্ছে বিভিন্ন শপিং মলে বিভিন্ন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডিজাইন করা হয় এভাবে এত আকর্ষণীয়ভাবে যে আপনার দেখলে এটা নিতে ইচ্ছে করবে। এটা হচ্ছে খুব ভালো এক্সাম্পল হচ্ছে মিনিসোতে গেছেন আপনারা? আপনি গেছেন? মিনিসো দেখলে জিনিসটা দেখলে নিতে ইচ্ছে করে না? কিন্তু এটা কিন্তু একটা ডিপ সাইকোলজিক্যাল রিসার্চ আছে পিছনে, যে ওরা ওই কালার সেটগুলো চুজ করছে, কালার প্যালেট চুজ করছে, কী কালার মানুষকে আকর্ষণ করে, কীভাবে প্যাকেজিং করলে আকর্ষণ করে, কী ডিজাইন নিয়ে আসলে মানুষকে আকর্ষণ করে, হ্যাঁ। এরকম লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে ডেটা নিয়ে এসে ওরা এগেন্স্ট ছোটো প্রোডাক্ট বানাইছে এবং প্রোডাক্টের প্রাইসিংটা এরকম করছে, কিছু কিছু প্রোডাক্টের প্রাইস অনেক কম আর কিছু কিছু প্রোডাক্টের প্রাইস হচ্ছে গিয়ে নর্মাল প্রাইসের থেকে একটু বেশি, হ্যাঁ। সো যেইটা প্রোডাক্টের প্রাইস একটু বেশি ওইটা দিয়ে হচ্ছে ওরা মেইন ব্যবসাটা চালায়, ঠিক আছে। বাট এটা কিন্তু ন্যাচারাল প্রসেস না, এটা একটা ইঞ্জিনিয়ার প্রসেস, এবং এই প্রসেসটা বাই এথিক্যাল স্ট্যান্ডার্ডস, এটা হচ্ছে একটা আনএথিক্যাল প্র্যাকটিস, যে আপনার যে জিনিসটা প্রয়োজন নাই সেই জিনিসটা আপনাকে কেনা হয়। আপনার যে হুট করে ছেলেদের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আমাদের সবসময় মাথায় থাকে, আমাদের তো সেরকম ফ্যান্সি জিনিস না, আমাদের ফ্যান্সি জিনিস কি আমাদের একটা মোবাইল, হ্যাঁ। আমাদের সবসময় মাথায় থাকে যে এক ফোন কিনলাম, অনেক দাম দিয়ে কিনছি, কথা ফোনটা আমি 2 বছর 3 বছর চালালাম, 2-3 বছর যাইতে না যাইতে এই যে মানুষজনের কাছে অন্যান্য ফোন দেখতেছি, ফোন দেখে আমার কাছে চোখ লাগে আমার ফোনটা মানে পুরনো হয়ে গেছে, অথচ ফোনটা কিন্তু মানে প্রপারলি চলতেছে, কোনো সমস্যাই নেই, হ্যাঁ। কিন্তু এই যে আপনার মাথার মধ্যে পরিপরে খাচ্ছে যে আপনার নতুন একটা ফোন প্রয়োজন, আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আর যখনই নতুন ফোন দেখবেন অটোমেটিকলি আপনার ফোনের স্বাস্থ্য খারাপ হবে, আপনার মনে হয় ফোনটা খুব স্লো, অথচ কিন্তু ফোন যেমনি তো কিনছেন ওভাবে চলতেছে, হ্যাঁ। ফোন স্লো, স্ক্রিনের রেজলিউশন ভালো না, ছবি ভালো ওঠে না, হ্যাঁ, এসব জিনিস আপনার মাথার মধ্যে ইয়ে করতেছে। কিন্তু এটা দিস হ্যাজ বিন ইঞ্জিনিয়ার্ড, এবং এটা হলো একদিনের পরিকল্পনা, এটা দীর্ঘ পরিকল্পনার ফসল হচ্ছে যে আপনার হচ্ছে গিয়ে
ইনস্ট্যান্টেনিয়াসলি যে মাথার ভিতরে যে চেঞ্জটা, হ্যাঁ। সো আমাদের মার্কেটিং কমিউনিকেশনে একভাবে একদিকে হচ্ছে গিয়ে হলো এই জিনিসগুলো দেখতে হবে যে যদি আমরা এথিক্যাল প্র্যাকটিসের দিক কথা চিন্তা করি যে যাতে আমার প্রোডাক্ট কারো ইম্পালস বাই না হয়, হ্যাঁ। আবার হচ্ছে গিয়ে এটাও দেখতে হবে যে যে আমার প্রোডাক্টটা কিনতেছে তার যাতে মানে যে ফাংশনটা ওই ফাংশনটা যদি ফুলফিল হয়। বাংলাদেশে খুব ভালো একটা এক্সাম্পল আমি দিতে পারি, সেটা হচ্ছে কসকো সাবান। আপনারা চেনেন নিশ্চয়ই, কসকো সাবান চেনেন না? এরকম আছে? হ্যাঁ হ্যাঁ। আর একটা সময় ছিল যে কসকো সাবান দিয়েই মানুষের বিয়ে হতো, হ্যাঁ। বিয়ের প্রসাধনী হিসেবে কসকো সাবান দেয়। ইট ওয়াজ ভেরি প্রেস্টিজিয়াস একটা সময়, হ্যাঁ, অনেক সাকসেসফুল। এবং এটা কেন এটা গুড এক্সাম্পল, কারণ হচ্ছে গিয়ে এটা এথিক্যাল ব্যালেন্সটা যেভাবে ঠিক রাখছে, মানে ও যেটা বলছে যে এই প্রোডাক্টটা স্বাস্থ্যের জন্য ভালো, মানে সুগন্ধি, দীর্ঘস্থায়ী এবং কসকো সাবান কিন্তু সহজে শেষ হয় না। হোটেলে কেন দেয়? কারণ আপনি ওই এক সাবান কিনলে বহুদিন চলবে, সুন্দর গন্ধ, আপনার কাজ চলে যাচ্ছে। ও যতগুলো প্রমিস করছে এই প্রোডাক্টটা, সবকটা প্রমিস কিন্তু সে ফুলফিল করতে পারছে, এবং এই কারণে কিন্তু এত দীর্ঘস্থায়ী সে হচ্ছে গিয়ে মার্কেটে থাকতে পারছে। ঠিক আছে, একটা মার্কেটের প্রোডাক্টের সাইকেল থাকে এরকম। যখন নতুন একটা প্রোডাক্ট আসে মার্কেটে, তখন হচ্ছে প্রথমে একটা ইন্ট্রোডাকশন ফেজ থাকে, হ্যাঁ। লেটস একটা নতুন সাবান আসে, তখন একটা ইন্ট্রোডাক্টরি ফেজ থাকে, তারপর আস্তে আস্তে হচ্ছে গিয়ে মার্কেটিং এন্ড কমিউনিকেশনের কারণে তার সেলটা বাড়ে, হ্যাঁ। এরপরে এই যে একটা ম্যাক্সিমাম সেলে যে চলে গেল সে, হ্যাঁ, এটাকে প্ল্যাটো বলে। এই সেলটা আপনার প্রোডাক্টটা যত ভালো মানের, আপনি যাদের কাছে বিক্রি করতেছেন তাদের রিকোয়ারমেন্ট যত ভালোভাবে ফুলফিল করতে পারবেন, তত বেশি সময় হচ্ছে গিয়ে এই পজিশনে থাকে। তারপর আস্তে 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 গ্র্যাজুয়ালি নতুন নতুন প্রোডাক্ট আসতেছে, এইসব আসতেছে, এটার কারণে হচ্ছে ওর সেলটা আসলে ফল করবে, হ্যাঁ। এথিক্যাল প্র্যাকটিস করার একটা ভালো দিক হচ্ছে যে আপনি যদি প্রপারলি এথিক্যাল প্র্যাকটিসেস করতে পারেন ইন মার্কেটিং কমিউনিকেশন, ইন সেলস কমিউনিকেশন, ইন বিজনেস প্রসেস, তাহলে আপনার এই যে টপ শেলফ লাইফটা অনেক দীর্ঘমেয়াদী হবে। আপনি যেই ব্যবসায় থাকেন না কেন, যেই ব্যবসা বা যেই সার্ভিসে থাকেন না কেন, হ্যাঁ। আরেকটা এক্সাম্পল দিতে পারি, যদি ওর খুব একটা বেশি এথিক্যাল না, বাট ওর একদিক দিয়ে ঠিক আছে, সেটা হচ্ছে গ্রামীণফোন। আরেক এক্সিট করে ওরা হচ্ছে অনেক ধরনের আনএথিক্যাল কমিউনিকেশন করে, হ্যাঁ, চুরি চামারি অনেক করে, কিন্তু ওরা হচ্ছে দীর্ঘ সময় ধরে একটা জিনিস ওরা ধরে রাখছে, সেটা হচ্ছে দে আর ট্রাইং টু গিভ দ্য হাইয়েস্ট নেটওয়ার্ক কোয়ালিটি। এটাকে আপনারা রিয়েলাইজ করছেন? স্পেশালি যারা ঢাকার ভেতরে এবং বাইরে যারা ট্রাভেল করেন বেশি, গ্রামের দেশে বেশি যান, ঈদে যান, তারা রিয়েলাইজ করছেন না যে জিপি নেটওয়ার্কটা রিলেটিভলি বেটার সবসময়? আপনারা ফিল করছেন জিনিসটা? এটা হচ্ছে কি ওয়ান অফ দ্য এথিক্যাল প্র্যাকটিস। আনএথিক্যাল প্র্যাকটিসেস অনেক আছে, আমি বলে শেষ করতে পারবো না। ওরা হচ্ছে গিয়ে যা বিল করে, মানে যা বলে তার থেকে বেশি বিল চার্জ করে, আপনাকে 2 GB ডেটা নাম করে হচ্ছে আপনাকে 1.5 GB দিচ্ছে, 500 MB ফাইবার দিচ্ছে, নানাবিধ চুরি চামারি আছে। বাট এই একটা ফান্ডামেন্টাল প্রসপেক্টে ওরা ঠিক আছে, যেটা হচ্ছে কি অন্য কাউকে বিট করতে পারে, হ্যাঁ। আচ্ছা, এই যে এক্সাম্পলটা দিলাম, এটার সাথে হচ্ছে কি এটা জড়িত যে রেসপন্সিবিলিটি অফ প্রোডাক্টস, অ্যাডভার্টাইজিং অ্যান্ড সেলস, হ্যাঁ। আপনার অ্যাজ আ মার্কেটিয়ার বা অ্যাজ আ বিজনেসম্যান অথবা অ্যাজ আ ম্যানেজার অফ আ প্রোডাক্ট অর সার্ভিস, আপনার হচ্ছে কিছু রেসপন্সিবিলিটিস আছে, হ্যাঁ। আপনার হচ্ছে গিয়ে আপনি যে টার্গেট অডিয়েন্সকে সেল করবেন, আপনি যে মার্কেটে বা হচ্ছে গিয়ে যে জনপদের কাছে আপনার প্রোডাক্টটা সেল করার চেষ্টা করবেন, তাদের ব্যাপারে হচ্ছে কি আপনার একটা ডিটেল গবেষণা থাকতে হবে যে তারা কী চায়, তাদের সাইকোলজি কী, হ্যাঁ, এবং কীভাবে তাদের নিডসগুলোকে স্যাটিসফাই করা হবে। অবশ্যই এথিক্যালি, আনএথিক্যালি না, হ্যাঁ। আর কিছু মার্কেটিং প্র্যাকটিস আছে যেটা হচ্ছে কি হলো পার্টিকুলার পপুলেশনকে টার্গেট করে, যেটা হচ্ছে কি তাদেরকে ম্যানিপুলেশন করা এবং ধোকা দেওয়া অনেক ইজি। এখানেও একটা জিপির একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করি। আপনাদের তো অনেক বয়স্ক রেঞ্জের আছে, হ্যাঁ। আপনার হচ্ছে গিয়ে আর্লি 2000 একটা সিম ছিল ডিজুস, আছে আমার কাছে আছে স্যার, তাহলে তো চেনেন, হ্যাঁ। ডিজুসের মেইন গোলটাই ছিল হচ্ছে গিয়ে ওরা রিয়েলাইজ করছে, ওরা তো গ্রামীণফোন প্রথম যখন আসছে, গ্রামীণফোনের আর্লিয়েস্ট কাস্টমার ছিল যারা হচ্ছে এস্টাবলিশ বিজনেসম্যান, হ্যাঁ, যাদের পকেটে টাকা পয়সা আছে, তাদেরকে অলরেডি তারা ক্যাপচার করে ফেলছে। এখন তাদের বললাম না, ভালো কোম্পানি, বড় কোম্পানির টার্গেটই থাকে লং টার্ম, হ্যাঁ, দীর্ঘমেয়াদী কীভাবে মানুষের পকেটের কাছ থেকে টাকা নিজের পকেটে নিয়ে আসবে। সো ওরা যখন হচ্ছে কি কারেন্ট রিচ জেনারেশন হচ্ছে লক করে ফেলছে, ওদের টার্গেট হচ্ছে নেক্সট রিচ জেনারেশন বা নেক্সট জেনারেশন হু উইল বি জেনারেটিং মানি
তাদেরকে কীভাবে লক করা যায়, হ্যাঁ। সো সো এইখানে তারা হচ্ছে গিয়ে কিছু কমিউনিকেশন ওরা হচ্ছে ইমপ্লিমেন্ট করে, ওই যে গান বাজার মাধ্যমে অ্যাড, তারপর হচ্ছে গিয়ে কিছু সেলিব্রেশন টাইপের অ্যাড, হ্যাঁ, এগুলো দিয়ে দিয়ে হচ্ছে ইয়াং জেনারেশন এবং ওরা ডিজিটাল প্রথম চালছিল 10টার পর ফ্রি ছিল। হ্যাঁ এবং এটা কিন্তু মার্কেটটা বেশ পেয়েছে। এটা কিন্তু একটা হলো 5 বছরের রিসার্চের পরে এবং রিসার্চের পার্ট আমি ছিলাম, হ্যাঁ। তখন আমি ডিজুসের যখন প্রোডাক্ট আসতেছে তখন আমি নিজে স্কুলে পড়ি, হ্যাঁ। তখন ওই যে টার্গেট গ্রুপ অডিয়েন্স বলে একটা হচ্ছে কি রিসার্চ হয়, যে এখানে সেম বয়সের মানুষকে নিয়ে আসা হয় অ্যাডভার্টাইজিং এজেন্সিতে, এসে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমাদের হচ্ছে কি যদি এরকম একটা সিন দেওয়া হয়, যে সিনে হচ্ছে তোমাদের এতটা থেকে এতটা হচ্ছে কথা তোমাদের ওই সিন থেকে এক্সপেকটেশন, ওনারা বলছেন যে ইন্টারনেট যদি ফ্রি থাকে আমার কোনো সমস্যা, হ্যাঁ। সো এরকম ওরা বিভিন্ন টার্গেট গ্রুপ পুরো বাংলাদেশে এরকম কয়েকশো টার্গেট গ্রুপের সাথে কথা বলে ওরা বোঝার চেষ্টা করছে যে ইয়াং জেনারেশন যদি ফোন ইউজ, তখন হচ্ছে গিয়ে ছেলেপেলের কাছে ফোন তখন আসে না, তখন হচ্ছে মাত্র ফোন আসা শুরু করছে, কারণ যে ফোন কার কাছে থাকতো, বাবার কাছে থাকতো, কারণ ফোন তখন এত অ্যাক্সেসেবল হয় না যে ইয়াং ছেলের কাছে হাতে একটা ফোন থাকতো, তখন মাত্র আসা শুরু করছে। তখন হচ্ছে প্রথম পেনিট্রেশন ছিল হচ্ছে যাদের ফ্যামিলি মোটামুটি মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তাদের কাছে ফোন, আর উচ্চবিত্তদের কাছে আছে, হ্যাঁ। নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের কাছে হচ্ছে ফোন ছিল না, হ্যাঁ। তো ওদের টার্গেটটা ছিল এটাই। এবং ডিজুসের পরপরই আপনাদের মনে আছে কিনা দেখবেন যে জিপি ফোনও লঞ্চ করছে। ওই ফোনটা কাদের জন্য, মেইনলি যারা হচ্ছে কি ওই ফ্যান্সি ফোনগুলো কেনার ক্যাপাবিলিটি রাখে না, তারা ফোনও কিনবে, ওই সিমেও কথা বলবে, একই সাথে হচ্ছে কি করবে। এবং ওরা একটা কাজটা এমন লুক্রেটিভ করছে যে আপনি যে ফোনটা কিনবেন, ফোনের যে টাকাটা, পুরো টাকাটা আপনি ক্রেডিট হিসেবে পাচ্ছেন, হ্যাঁ। বাট এইটা হচ্ছে গিয়ে মানে এক্সাম্পল অফ ম্যানিপুলেশন অ্যান্ড ডিসেপশন। ডিসেপশনটা কি, কারণ হচ্ছে গিয়ে আপনাকে সে আইডিয়া দিচ্ছে যে আপনাকে একটা ফোন বেচতেছে, সে বেসিক্যালি ফোন আপনাকে বেচতেছে না, আপনাকে সে একদম লাইফ টাইম ক্লায়েন্ট বানাচ্ছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ আজকের ক্লাসের জন্য। কেউ একজন রেকর্ডিংটা একটু পজ করে দিবেন। অ্যাটেন্ডেন্সটা লিখছেন?